সময়টা আজ থেকে কয়েকশো বছর পিছিয়ে। সালটা 1528। প্রথম পানিপথের যুদ্ধ এবং খানুয়ার যুদ্ধ শেষে ভারতে নিজ শাসনের গোড়াপত্তন ঘটিয়েছে মুঘল শাসক বাবর। অপরদিকে সমাজে ভক্তি আন্দোলনের উপস্থিতিও লক্ষণীয়। এই সময় বর্তমান উত্তরপ্রদেশের কল্পি গ্রামে বা মতান্তরে যমুনা নদীর তীরবর্তী তিকাবানপুর গ্রামে গঙ্গাদাস ও অনভা দেবীর সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন মহেশ দাস, যিনি কালক্রমে হয়ে ওঠেন ভারতের ইতিহাসের এক উজ্জ্বল জ্যোতিষ্ক বীরবল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রিপিডিয়া। আজ আমরা সফর করব মুঘল ভারতে, খুঁজে দেখার চেষ্টা করব বীরবলের ইতিহাস। বীরবল, হ্যাঁ, ভারতের অন্যতম সেরা একজন রসিক ব্যক্তি বললে মনে হয় অত্যুক্তি হয় না। তো চলো শুরু করা যাক। বীরবলের বাল্যকাল সম্পর্কে প্রামাণ্য তথ্যের অপ্রতুলতা রয়েছে, তবে একটি সূত্র থেকে জানা যায় যে অল্প বয়সেই তিনি পিতৃহারা হন এবং মাতামহ তথা দাদুর বাড়িতে চলে যান। সেখানে বীরবল উচ্চশিক্ষা লাভ করেন, সংস্কৃত, হিন্দি ও পার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন, সঙ্গীত এবং কবিতা চর্চায় পারদর্শী হয়ে ওঠেন। কর্মজীবনের শুরুতে জয়পুরের রাজ দরবারে তিনি কবি হিসেবে যোগ দেন। এই সময় তিনি ব্রহ্ম ছদ্মনাম গ্রহণ করেন, ফলত সমকালীন কিছু রচনায় তার ব্রহ্মদাস বা ব্রহ্ম কবি নামটিও পাওয়া যায়। ভরতপুর মিউজিয়ামে ব্রহ্মদাসের একটি কবিতার সংকলন সংরক্ষিত রয়েছে। বীরবলের সঙ্গে আকবরের সাক্ষাতের বিষয়টি নিয়েও কিছু অস্পষ্টতা রয়েছে। সাধারণভাবে ঐতিহাসিকদের মতে জয়পুরের রাজদরবার থেকে বীরবল যান রেওয়া প্রদেশের রাজা রামচন্দ্রের রাজদরবারে। সেখানে তিনি তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। ওই একই রাজসভায় আসীন ছিলেন মধ্যযুগের ভারতের আরেক দিকপাল ব্যক্তিত্ব তানসেন। রেওয়ার দরবার থেকে বীরবল এবং তানসেনের প্রশংসা ও খ্যাতি দিল্লিতে পৌঁছয়। সমকালীন মুঘল সম্রাট আকবর, যিনি শিল্প সংস্কৃতির উল্লেখযোগ্য একজন পৃষ্ঠপোষক ছিলেন, উভয়কেই নিজ দরবারে আমন্ত্রণ জানান। 1556 মতান্তরে 1562 খ্রিস্টাব্দে আকবরের রাজদরবারে আসীন হন বীরবল এবং তানসেন। আকবর এবং বীরবলে প্রায় শতাধিক কাহিনী রয়েছে, যেখানে আমরা বীরবলের বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্নমতিত্ব এবং রসবোধের পরিচয় পাই। এই সমস্ত গুণাবলীর জন্যই আকবর তাকে বীরবল উপাধি দিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে আকবর এই নামটি গ্রহণ করেন বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ থেকে। এই গ্রন্থে বীরবর নামক এক চরিত্রের নাম সামান্য পরিবর্তন করে বীরবল উপাধি দেওয়া হয়। বীরবলের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তার গল্পগুলির মধ্যে দিয়ে। একটি গল্পে রয়েছে যে আকবর বীরবলকে প্রশ্ন করছেন, বলতো বীরবল, আমার রাজ্যে কতগুলো কাক রয়েছে? বীরবল জবাব দিচ্ছেন, 95,463টি জাহাপানা। সম্রাট বলছেন, যদি এর বেশি থাকে? বীরবল প্রত্যুত্তর দিচ্ছেন, তাহলে অন্য রাজ্য থেকে কিছু কাক এই রাজ্যে বেড়াতে এসেছে। এরপর সম্রাট জিজ্ঞেস করেন, আর যদি কম থাকে? বীরবল উত্তর দিচ্ছেন, তাহলে এই রাজ্য থেকে কিছু কাক বাইরে বেড়াতে গেছে। আবার অন্য একটি গল্পে রয়েছে যে প্রথম সাক্ষাতের সময় বীরবল যখন সাধারণ জামা কাপড় পরে মুঘল দরবারে প্রবেশ করতে যান, তখন প্রহরীরা তাকে বাধা দেয়। প্রত্যুত্তরে বীরবল জানান যে তিনি সম্রাটের থেকে পুরস্কার প্রাপক। প্রহরী তখন এই শর্তে বীরবলকে ভেতরে যেতে দেয় যে পুরস্কারের অর্ধেক তাকে দিতে হবে। সম্রাটের কাছে গিয়ে বীরবল পুরস্কার স্বরূপ 100 ঘা চাবুক প্রার্থনা করেন। সম্রাট হতবাক হয়ে গেলে বীরবল তাকে প্রহরীর ঘটনা খুলে বলেন। বীরবলের বুদ্ধিতে অভিভূত সম্রাট তাকে প্রশংসা ও পুরস্কারে ভরিয়ে দেন এবং সেই প্রহরীকে 50 ঘা চাবুক মারা হয়। 1572 সাল নাগাদ বীরবলকে প্রথমবার সামরিক অভিযানে অংশ নিতে দেখা যায়। হুসেন কুলি খানের সাহায্য নিয়ে বীরবল পাঞ্জাব অঞ্চলে হাকিম মির্জাকে দমন করেন। আকবরের গুজরাট অভিযানেও বীরবল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। আকবরের সমকালীন সাহিত্যিক আবুল ফজল উল্লেখ করেছেন যে বীরবল 2000ই মানসবদারির পদ পেয়েছিলেন। একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, পাশাপাশি রসবোধে জারিত, বীরবল খুব দ্রুতই আকবরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। আকবরের সমকালীন দুই লেখক, যারা তৎকালীন সময়কে নথিবদ্ধ করে রেখেছেন নিজের লেখনীতে,
আবুল ফজল এবং বদায়ুনি বহুবার বীরবলের প্রসঙ্গ উল্লেখ করেছেন। তবে বীরবলের বুদ্ধিমত্তা বা রসবোধ যা নিয়ে এত কাহিনী প্রচলিত, তা নিয়ে অদ্ভুতভাবে দুজনেই নীরব। আকবর এবং বীরবলের প্রচলিত কাহিনী সমূহ বিতর্কের ঊর্ধ্বে নয়। বদায়ুনি বা আবুল ফজল বীরবলকে বুদ্ধিমান বলে উল্লেখ করলেও এর বেশি কোনো কিছু তারা বলেননি। ঐতিহাসিকদের একাংশের মতে পপুলার কালচার বা জনপ্রিয় সংস্কৃতিকে সমকালীন লেখকরা গুরুত্ব দিয়ে বিচার করেননি, যেখানে আকবর বীরবলের গল্পগুলি এই জনপ্রিয় সংস্কৃতিরই অংশ ছিল। অধিকাংশ গল্পেই দেখা গেছে যে আকবর বীরবলকে কোনো কঠিন দার্শনিক প্রশ্ন করছেন বা তাকে জটিল কোনো কাজ করতে দিয়েছেন, এবং বীরবল তার অসাধারণ বুদ্ধিমত্তার জোরে সেই প্রশ্ন বা কাজটি সমাধান করেছেন। ঐতিহাসিক লি সেইগেল মনে করেন যে আকবর বীরবলের কাহিনী নিছক হাস্যরসাত্মক নয়, বরং তার মধ্য দিয়ে এক ধরনের নীতি শিক্ষা তথা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই প্রেক্ষিতেই জেমস মসলে মনে করেন যে এই সমস্ত গল্পগুলি আদতে গ্রামাঞ্চলের গল্পকারদের তৈরি। তারাই এতে আকবর এবং বীরবলের নাম যুক্ত করেছেন। তাই এই সমস্ত গল্পগুলো হয়ে রয়েছে বিক্ষিপ্ত। CM নঈম আবার দক্ষিণ ভারতের কিংবদন্তি চরিত্র তেনালিরাম এবং দিল্লির কিংবদন্তি চরিত্র মোল্লা নাসিরউদ্দিনের গল্পকথাগুলির সাথে বীরবলের গল্পগুলির মিলের দিকটি তুলে ধরেছেন। একই ধরনের মিল আমরা গোপাল ভাঁড়ের গল্পগুলির মধ্যেও দেখতে পাই। এই সমস্ত সূত্র বিচার করে ঐতিহাসিকরা মনে করেন এই গল্পগুলি মূলত লোককথা। সময় এবং স্থান ভেদে কিছু বৈচিত্র্যের সাথে বিভিন্ন চরিত্র নায়কের রূপ ধারণ করেছে। কখনো তিনি বীরবল, কখনো গোপাল ভাঁড়, কখনো তেনালিরাম, আবার কখনো মোল্লা নাসিরউদ্দিন। আকবরের সভায় বীরবলের দ্রুত উত্থান এবং আকবরের তার প্রতি স্নেহ বৃদ্ধি সমকালীন অনেক অভিজাতই ভালো চোখে নেননি। এর মধ্যে অন্যতম ছিলেন জৈন খান। আকবর জৈন খানকে রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে ইউসুফজাই ও মান্দার আফগান উপজাতির বিদ্রোহ আটকাতে প্রেরণ করেন। জৈন খান সমস্যার সম্মুখীন হলে আকবর শেখ ফরিদ, শেখ ফৈজি, শের খাজা ফতেউল্লাহ এবং সর্বশেষে বীরবলকে পাঠান। বীরবলের ওপর প্রতিশোধ নিতে জৈন খান তাকে ইচ্ছাকৃতভাবে ভুল পথে চালিত করেন। বর্তমান পাকিস্তানের সোয়াত উপত্যকায় শত্রু বাহিনীর সাঁড়াশি আক্রমণের সামনে বীরবলের বাহিনী পরাস্ত হয়। 16 ফেব্রুয়ারি 1583 বীরবল যুদ্ধক্ষেত্রে মারা যান। বীরবলের দেহ শনাক্ত করা যায়নি। এই ঘটনায় আকবর প্রচণ্ড আহত হন। সমসাময়িক রচনা অনুযায়ী আকবর টানা 2 দিন নিজেকে বন্ধ কক্ষে আবদ্ধ করে রেখেছিলেন। বীরবলের শেষকৃত্য করার জন্য তার দেহাংশ পাওয়া যায়নি, এই দুঃখ আকবরকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। বর্ণময় চরিত্রের এহেন ট্র্যাজিক পরিণতি, ইতিহাসের এই করুণ ঘটনা প্রবাহ সবার মনকে বিষাদগ্রস্ত করে। তবে বীরবল আজও বেঁচে আছেন স্বমহিমায়। একদিকে তার পাণ্ডিত্য, অপরদিকে আকবরের প্রতি তার আনুগত্য, যে আনুগত্য তাকে আবার আকবর প্রবর্তিত দিন-ই-ইলাহির একমাত্র হিন্দু অনুসারী করে তুলেছিল। এই দুইয়ের মিশেলে এবং বিভিন্ন গল্পে তিনি আজও অমলিন। যে গল্প নিছক হাস্যরসের জন্য নয়, বরং এক নৈতিক পাঠ ও নির্মল আনন্দ দেওয়ার মাধ্যম রূপে বয়ে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করো, কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের ইতিহাস তোমরা জানতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।